বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মৎস্য চাষিরা অগ্রগামী। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে এবং মিশ্র মাছ চাষে রয়েছে তৃতীয় স্থানে। এগুলো সম্ভব হয়েছে আমাদের দেশের মাটি, পানি এবং জলবায়ুর প্রতিকূলতার কারণে। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। সাথে আছি আমি হুমায়া জাহান ছোয়া। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ সদর উপজেলার একজন সফল মৎস্য চাষির খামারে। আজ আমরা তার সফলতার গল্প জানব। আমার আব্বা এই প্রজেক্টটা দিয়েছিল, প্রায় 22 একর জায়গা, পাবদা, গুলশা, শিং, মাগুর এবং মিশ্র মাছ আছে। মাছের খাবার, মাছ কিভাবে খাবার দিতে হয়, কত পার্সেন্টেজে খাবার দিতে হয়, কি কি উপকরণ দিতে হয় মাছের পোনা সংগ্রহের জন্য, এবং ছোট মিনি কতগুলি পুকুর নিয়ে নিয়েছি। আমাদের টোটাল কালচারটা এখন মনে হইতেছে যে কয়েকটা কোম্পানির কাছে মানে জিম্মি হয়ে গেছে। এই এরাটোর ব্যবস্থা করছি, এডিপি প্রকল্প থেকে মৎস্য কর্মকর্তার সাহায্যে আমি 20টা এরাটো পেয়েছি। লাভও হয়েছে, কিছু কিছু সময় লসও হয়েছে। আমি আর 23টা পুকুর বাড়াইছি। ভাইয়া, আমি আপনার মৎস্য প্রকল্প দেখে খুবই অবাক হয়েছি। খুব সুন্দরভাবে আপনি অনেকগুলো পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেছেন। তো আপনার মাছ চাষের উদ্দেশ্যটা কি ছিল? আমার আব্বা এই প্রজেক্টটা দিয়েছিল, প্রায় 22 একর জায়গা। আব্বা ব্যর্থ হয়েছিলেন 97 সালে। 97 সালে প্রজেক্ট করার পরে ওইখানে আপনার এরকমভাবে সফলতা হয় নাই। তো তখন আমি 8ম শ্রেণীতে পড়ি। আমি মৎস্য কামারের প্রশিক্ষণ নিয়ে মৎস্য এইখানে যাত্রা শুরু করি। তো আল্লাহ তাআলার উপরে আমার আব্বা লোন তুলছিল, লোনটাও পরিশোধ করছি, আমার লেখাপড়াও ঠিক রাখছি। আমি বিএ পাস করছি মৎস্য কামার থেকে। মৎস্য কর্মকর্তার সহায়তা আমি অনেক দূর আগে গেছি আর কি। এখন বিভিন্ন রকমের মাছ চাষ শুরু করছি, পাবদা, গুলশা, শিং, মাগুর। আপনার এখানে এখন কয়টা পুকুর আছে? এখন আব্বা 13টা পুকুর প্রজেক্ট করে দিয়েছিল, আর আমি আরো 23টা প্রজেক্ট করেছি আর কি মাছ চাষ করি। আর এখানে কি কি প্রজাতির মাছ আছে? পাবদা, গুলশা, শিং, মাগুর এবং মিশ্র মাছ আছে। এই গত তারিখে একটা বন্যা হয়েছিল, বন্যার পর দেয়া মাছগুলি মিশ্র সাধারণত বলছি। মাছের তো অবশ্যই কোনো একটা রোগ বালাই হয়, তো যখন মাছের রোগ হয় তখন আসলে কিভাবে এটার প্রতিকার করেন? সাধারণত যে মৎস্য কর্মকর্তারা সহযোগিতা করে, পাশাপাশি বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলি আমরা ইউজ করি আর কি। মেডিসিন বলতে লবণ, জিওলাইট, এইসব ধরনের জিনিসগুলি দিই আর কি বেশিরভাগ। তাছাড়া আরো যদি রোগের উপরে ভিত্তি করে আর কি আপনার মেডিসিনগুলি প্রয়োগ করা হয়। আচ্ছা, আপনি যে যখন এই যে মাছ ধরা হচ্ছে, এই যে জেলেরা মাছ ধরছে, এই মাছগুলো কি এখান থেকে আপনার বিক্রি হয়ে যাচ্ছে নাকি বাজারে নিয়ে বিক্রি করতে হচ্ছে? বাজারে দেশিগুলি বাজারে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করি, আর অন্যান্য যে মাছগুলি আছে পাবদা, গুলশা, শিং, মাগুর, ওইগুলি গাড়িতে বিক্রি করি বাংলাদেশের বিভিন্ন স্থানে। আর এই খামারের একটা ভালো বৈশিষ্ট্য হলো আপনার আমি জনস্বাস্থ্যে ক্ষতিকর কোনো উপকরণ ব্যবহার করি না। যেমন মুরগির বিষটা আছে, এই ধরনের কোনো কিছু আমি ব্যবহার করি না। আমি শুধু মাছের খাবার, ভালো মানের পানি, যাতে জনস্বাস্থ্যে কোনো ক্ষতি হয়, পুষ্টি যোগান দিতে গিয়ে যাতে মানব দেহের কোনো ক্ষতি না হয়, এগুলি সবসময় লক্ষ্য রাখি। আপনি মাছ থেকে কি পরিমাণ টাকা অর্জন করতে পারছেন এই আপনার এই মৎস্য চাষের মাধ্যমে? মৎস্য চাষ আসলে আমি বিএ পাস করার পর কোনো চাকরি করি নাই। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি 13টা পুকুর নিয়ে শুরু করছি, আরো সাথে 23টা পুকুর অ্যাড করি। আপনি আপনার জীবনে প্রথম কোনো কাজ শুরু করেছেন মৎস্য চাষের মাধ্যমে, তাই বলা চলে? জি জি, আমি এখন ওইখান পাশ থেকেই আমার কর্ম শুরু হয়েছে মৎস্য দিয়ে। এখন পর্যন্ত মৎস্য আছি এবং আমি অনেকের উদ্বুদ্ধ করছি। আমার ওটা দেখার পরে, খামারের সফলতা দেখে অনেকেই এই অঞ্চলেই একটা মৎস্য গ্রাম হিসাবে স্বীকৃতি পাইছে আর কি সরকার থেকে। আচ্ছা ভাইয়া, আপনার মৎস্য চাষের মাধ্যমে সফলতা অর্জনের মূল মন্ত্রটা কি? সেটা হলো আসলেই আমি একটা ব্যর্থতা দেখে, যেহেতু আমার আব্বা লোন করেই মৎস্য চাষ শুরু করেছিল, এরকম প্রশিক্ষণ ছিল না, এরকমভাবে এই উপকরণও ছিল না, যেমন খাবার ছিল না, বুঝতো না বুঝাতে ভালো টাকা একটা লোন ছিল। আব্বা চাইছিল এক পর্যায়ে বিক্রি করে দিতে। ওই বিক্রির থেকে আমি তো 8ম শ্রেণীতে পড়ি, তো জেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে ওইখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি। উনি আমার প্রশিক্ষণ দিয়েছে, 5% কত হারে কিভাবে মাছ দিতে হবে। তখন তো আমি কোনো কিছু জানতাম না। প্রথমে তো ছোট আকারে করতে হয়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করে এক একটা প্রজেক্ট নিয়ে এইভাবে শুরু করলাম। আব্বা যখন ব্যর্থ হয়ে গেছে তখন একটা পুকুর দিয়ে আমি মডেল পুকুর হিসাবে ওনাদের পরামর্শ অনুযায়ী যাত্রা শুরু করছি।
শুরু করার পরে এই যে খাবার, মাছের খাবার, মাছ কীভাবে খাবার দিতে হয়, কত পার্সেন্টেজে খাবার দিতে হয়, কী কী উপকরণ দিতে হয়, পাশাপাশি কয় বেলা খাবার দিতে হয়, এগুলি মানে করেছি। জেলে লেবার সবাইকে নিয়েই নিজেই প্র্যাকটিক্যালি আর কি। আসলে ওদের সাথে সাথে কিন্তু আমিও কাজ করি। নিজে কিভাবে কি করেছিলেন একটু জানতে চাচ্ছি। আমার আপনি যে খাবারগুলি জাস্ট টাইম যে খাবারগুলি দিতে হয়, এই খাবারগুলি লেবারের সাথে আমি নিজেও মিক্সচার করে কাজ করেছি। কাজ করে মানে সব দিক মিলে আসলে এই যে মাছের কি লাগে সাথে একটা জীব ভালো একটা পরিবেশ দিতে গেলে কি করণ লাগে, করণীয়টা কি, সবকিছুই জেনে মানে যেভাবে করেছি ওনাদের পরামর্শ অনুযায়ী, এবং আমি সফলতা পেয়েছি। ভাইয়া, আমি আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি একজন সফল মৎস্য চাষী। তো সফল হওয়ার জন্য সততা, নিষ্ঠা এবং অর্থের তো অবশ্যই প্রয়োজন আছে, এবং বারবার ঘুরে দাঁড়াতে হয়। তো আপনি কিভাবে করেছিলেন আপনার এটা? বলে আপনার যে পরিকল্পিত সঠিক কাজে যদি কঠোর পরিশ্রম করা যায়, তাহলে আপনার একটা লোক ব্যর্থ হওয়ার সম্ভাবনা নাই, ব্যর্থ হয় না। এবং আমিও এই পরিকল্পিত অনুযায়ী মাছ চাষ শুরু করছি। ভাইয়া, আজ আপনার মাছের খামারে এসে খুবই ভালো লাগলো। আপনার মাছ চাষের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। ভাইয়া, মৎস্য চাষ করতে হলে প্রথমে পুকুর প্রস্তুতি গ্রহণ করতে হয় এবং খাবার ব্যবস্থাপনা করতে হয়, পোনা সংগ্রহ করতে হয়। আপনি কিভাবে আপনার এই কাজগুলো করে থাকেন? মাছ চাষে প্রথম শর্ত হলো আপনার উন্নত ব্যবস্থাপনা। উন্নত ব্যবস্থার মধ্যে এর মধ্যে অন্যতম হলো যেমন পোনা সংগ্রহ। জি। এই পোনাটার যদি আপনি বুঝতে হবে যে ইনব্রিডিং সমস্যা থাকে কিনা, ছোটো মাছ থেকে হয় কিনা, যেটা হলো আমাদের বাংলাদেশে মানে প্রচুর। আমি যেগুলি থেকে মানে আমার অভিজ্ঞতার আলোকে দেখলাম যে এইটা একটা বিশাল সমস্যা। ওই জন্য আমি আমার নিজস্ব একটা হ্যাচারি করে নিয়েছি মাছের পোনা সংগ্রহের জন্য, এবং ছোটো মিনি করে কতগুলি পুকুর নিয়ে নিয়েছি। ওইখান থেকে আমি নিজস্ব ভুট মাছ থেকে পোনা আমি উৎপাদন করে ওটা আবার খাড়াই করে, মানে কিছু কিছু মাছ আছে যে আপনার দ্রুত গতিতে বাড়ে, দাদা ডিমের মধ্যে, এটা হলে হ্যাচারি ব্যবস্থাপনার মধ্যে পড়ে। ওই মাছটি এনে পুকুরে দিই। আর এই মাছগুলি মানে এই খাবারে FCR উন্নত হয় এবং মাছগুলি দ্রুত গতিতে বাড়ে। আর পুকুর প্রস্তুতির মধ্যে প্রথম আমাদের সেচ দিই, পুকুর সংস্কার করার থাকলে পার মেরামত করার থাকলে পার মেরামত করি, পাশাপাশি চুন দিয়ে পানি দিই, ফ্রেশ পানি দিতে হয় মাছের জন্য। এই যে টিউবওয়েলের পানি আমরা সংগ্রহ করি, পানি দিই। পানি দেওয়ার পরে মাছের বডি ওয়েটের সাথে, যেমন আমরা ছোটো পোনা থাকলে পার্সেন্টেজ অনুযায়ী তাদের বডি ওয়েটের সাথে সামঞ্জস্য রেখে এটা খাবার দিই আর কি। 5%, 4%, 6% এরকমভাবে খাবার দিই। আর খাবারটা দিই হলো 2 বেলা প্রতিদিন, নির্দিষ্ট একটা টাইমে 10টা থেকে 4টা পর্যন্ত। 10টা একবেলা খাবার দিই, আর একবার 4টার সময় খাবার দিই। 2 বেলায় খাবার দেওয়া হয়। 2 বেলায় খাবার দেওয়া। আর আমি মাছটা সাধারণত অধিক গড়াতে করি, যার ফলে এরেশনের ব্যবস্থা আছে আমার প্রত্যেকটা পুকুরে। এরাটরের ব্যবস্থা করছি, এআরডিপি প্রকল্প থেকে মৎস্য কর্মকর্তার সাহায্যে আমি 20টা এরাটর পেয়েছি, ওইগুলি দিয়ে মানে এরেশনের ব্যবস্থা করি। আর আমার অধিক ঘনত্ব মাছ চাষ হয় বিধেই মানে একরে 10 টন উপরে মাছ করি, প্রতি একরে মাছ চাষ করছি। এই মাছগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। আর স্থানীয়ভাবে আমি কিন্তু এই যে মাছ চাষে একটা কিশোরগঞ্জে একটা কাজ করেছি, যেটা হলো মৎস্য বিক্রয় কেন্দ্র, অর্থাৎ আড়ত। ভাইয়া, আপনি এরেটরের কথা বললেন, এরেটরের উপকারিতা কি? আমরা সাধারণত মানে অধিক ঘনত্বে মাছ চাষ করি প্রত্যেকটা পুকুরে। আর অধিক উৎপাদনের জন্য এরেটরের বিকল্প নেই। এটা অক্সিজেন ঘাটতি এবং ওয়েদার মানে খারাপ থাকলে অক্সিজেন পুকুরে প্রবলেম হয়, এই ক্ষেত্রে মাছ বেশি যায় এবং মাছ মারা যায়। আর এরেশন যদি ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত অক্সিজেন পায়। ধরেন ঘন্টা প্রায় 5 কেজি অক্সিজেন পুকুরে সরবরাহ করে। একটা 4 পাকা এরেটরে 5 কেজি অক্সিজেন সরবরাহ করে। এই ক্ষেত্রে মাছের মানে রিস্ক হয় না এবং গ্রোথ খুব ভালো হয়। ভাইয়া, মাছের আসলে কি কি রোগবালাই হয় এবং এগুলো কিভাবে দমন করেন আপনি? মাছের সাধারণত আপনার রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। এর আগে আমরা ব্যবস্থাপনার জন্য যে উন্নত মানের খাবার, পাশাপাশি হলো পানির ব্যবস্থা, এরেশনের ব্যবস্থা, নিয়মিত চুন, লবণ,
এগুলি প্রয়োগ করলে কিছুটা রোধ করা যায়। তবে সবচেয়ে দুঃখের বিষয় বাংলাদেশের এরকমভাবে মাস্য রোগের জন্য আজকে যদি আমার ধরেন কথা বলতেছি যে আমার একটু রোগ হলো, আল্লাহ না করুক আমার জ্বর হয়েছে, আর জ্বরের জন্য আমি ডাক্তারের কাছে গেলে আমার একটা থার্মোমিটার দেখবে যে এটা কি পরিমাণ জ্বর, অথবা আমার ব্লাড নেট চেক করবে যে এটা কি ধরনের জ্বর, এই অনুযায়ী ওষুধ দিবে। কিন্তু মাছ চাষে অদ্যবধি পর্যন্ত এখন পর্যন্ত আমি এরকম পাই নাই যে মাছের রোগ হইলে বিভিন্ন কোম্পানি, ওই পুকার মতো কোম্পানি আছে, মেডিসিন কোম্পানি, প্রচুর মেডিসিন কোম্পানি আছে, একটা লোক দিয়ে দিছে ওই এলাকায় ঘুরে সে তার টার্গেটে শুধু গিলে করে, তাদেরকে এরকমভাবে কোনো যন্ত্রাংশ দেয় নাই যে মাছটাকে ভালোভাবে মানে রোগটা নির্ণয় করে মেডিসিনটা প্রয়োগ করা, এরকম আমি পাই নাই। বেশিরভাগ মাছের কি রোগ হয়ে থাকে? উকুন বা কানকা পচা এরকম কোনো রোগ হয়ে থাকে মাছের? মাছের ধরেন আপনার কত রোগটা বেশি দেখা দেয়, পাশাপাশি জন্য যে শিং মাছ, একক শিং মাছ করলে বলে ভাইরাস। ভাইরাসটা কি, এটা প্রতিকারের জন্য আসলে কি ভাইরাস, যে প্রত্যেকটা ক্রিয়ার যদি প্রতিক্রিয়া থাকে, আমি যে মেডিসিন ইউজ করলাম ওটা নাও হইতে পারে, এটা অনুমান নির্ভর মোটামুটিভাবে বাংলাদেশের মাছ চাষের চিকিৎসাটা চলে। এতে কামারিরা অনেক ক্ষতিগ্রস্ত, অনেকেই মানে লুজার হয়ে গেছে গা শুধু খালি যে মানে সঠিক মেডিসিন, কেন তারা এরকম লুজার হয়েছিল আসলে? ওইটা হলো আপনার সঠিকভাবে রোগে নির্ণয় করতে পারে না। আচ্ছা, কোম্পানির অভাব নাই, দেখবেন যে বিশাল কোম্পানি, তারা রোগটা আসলে ধরতে পারছে না, এখন এইভাবে চলতেছে। এই ক্ষেত্রে আমি মানে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যেন এই বিষয়ে একটু দৃষ্টি দেয় এবং এদেরকে বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে যাতে রোগটা নির্ণয় করে এবং এই অনুযায়ী যাতে প্রতিকারের ব্যবস্থা করে। আমাদের মৎস্য চাষিরা খাদ্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা মৎস্য চাষ ছেড়ে দিচ্ছেন, এ সম্পর্কে আপনার পরিকল্পনা কি? এটা আসলে বাংলাদেশে একটা এই খাদ্যের আমাদের টোটাল কালচারটা এখন মনে হইতেছে যে কয়েকটা কোম্পানির কাছে মানে জিম্মি হয়ে গেছে। এনে অনেক শিক্ষিত, আধা শিক্ষিত, বেকার যুবকরা মাছ চাষের সাথে জড়িত। কিন্তু দেখেন গত বছর যে খাবারের মূল্য ছিল 1000 টাকা, এই বছর এই খাবারের মূল্য হয়েছে 1800 টাকা। অনেক দাম বেড়ে গিয়েছে। খাবারের গুণগত মানটাও এরকম ভাবে যাচাই করার জন্য অ্যাভেলেবেল কোনো ব্যবস্থাপনা নাই। এই জন্যই আমি যেটা মনে করি আর কি, এই উপকরণগুলো নিজে সংগ্রহ করে নিজে খাবার তৈরি করে খাওয়াইতে পারলে সবচেয়ে বেটার, প্রত্যেকটা চাষি লাভবান হোক। ভাইয়া, আপনার কথা শুনে বুঝলাম মৎস্য চাষিদের বাঁচিয়ে রাখার জন্য সরকারি নজরদারি খুবই দরকার। আপনার মৎস্য চাষের লাভ, লস এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। ভাইয়া, আমাদের দেশের কৃষক খামারি যারা আছেন সবাই লাভের আশায় ব্যবসা শুরু করে। আপনি অবশ্যই একটা লক্ষ্য নিয়ে শুরু করেছেন। আপনি আপনার এই মাছের খামার থেকে কি পরিমাণ এবং কতটুকু লাভ পেয়েছেন সে সম্পর্কে একটু আমাদেরকে বলেন, আপনার দীর্ঘ অনুভূতিটা। আসলেই মানে ব্যবসা মানেই লাভ আর লস থাকবেই। লাভও হয়েছে, কিছু কিছু সময় লসও হয়েছে, বিভিন্ন ধরনের রোগবালাই এবং প্রাকৃতিক দুর্যোগেও মাছ মানে খামার তলায় গেছে, হালচারি নাই এবং লাভও হয়েছে, এটা অস্বীকার করতে পারবো না। আমি শুরু করছি 13টা পুকুর নিয়ে, এখন আল্লাহ তাআলার রহমতে আমার পুকুর আমি আর 23টা পুকুর বাড়াইছি, বর্তমানে মাছ চাষ হচ্ছে। অনেকগুলো পুকুর হয়েছে। তাহলে এই লাভ লস তো আছেই, ব্যবসার লাভ লস থাকবে। কিন্তু এই যে গত তারিখে দেখেন একটা প্রাকৃতিক হঠাৎ মানে এই যে টাইমে বন্যা হওয়ার কথা না, এই টাইমে বন্যা হয়েছে, বিভিন্ন কামার তলায় গেছে, আবার কিছু কিছু কামার পুকুর তলায় গেছে, আবার কিছু কিছু কামার হয়ে গেছে। লাভ লস থাকবেই, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যবস্থাটা হলো যে খাবারের ঊর্ধ্বগতি, যেগুলি মানে আমাদেরকে বেশি ক্ষতি করে, এগুলো খাবারের ঊর্ধ্বগতি, খাবার মৎস্য খাদ্যের যে ঊর্ধ্বগতি, এগুলি মানে আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং মরক থেকেও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। ভাইয়া, আপনি তো আপনার খামারে মিশ্র প্রজাতির মাছ চাষ করেছেন। মিশ্র প্রজাতির মাছে আপনি কোন মাছে বেশি লাভবান হচ্ছেন এবং কোন মাছ কত দামে বিক্রি করতে পারছেন? মিশ্র মাছের ক্ষেত্রে আমি সাধারণত যে পাবদার সাথে দেশি মাছ ভালো ফলন পাইছি এবং রোগবালাই কম, এগুলি বাজার মূল্যও অনেক বেশি
এবং খাবারের এফসিআরও সন্তোষজনক, তবে একটু সময় লাগে বেশি আর কি। যেমন পাবদা মাছ আপনার বর্তমানে 25 কেজি বিক্রি করেছি 13,500 টাকা মন হিসাবে। আবার সাথে মানে দেশি মাছগুলিও গ্রোথ খুব ভালো হয়, মানে পার্সেন্টেজ কম দিতে হয় আর কি, যে প্রতি শতকে আমরা 5টা করি আর পাবদার সাথে দিই, পাবদা দিয়ে 1000। আর সাথে আবার ট্যাংরাও রাখছিলাম, ট্যাংরা মাছ, ওইটা বিলুপ্তি প্রজাতির মাছ, আমরা ওদের কালচারে করতেছি, খুব ভালো একটা রেজাল্ট পাইছি। এগুলি 400, 450, 500 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। ভাইয়া, আপনি আপনার মাছের খামারে টন টন মাছ উৎপাদন করছেন, আপনি আপনার এই মাছগুলোকে শুধু আপনার জেলার মধ্যেই বিক্রি করছেন নাকি আপনার জেলার বাহিরেও যাচ্ছে মাছগুলো? আমাদের আসলেই মানে শুধু খালি লোকাল মাছগুলি, অর্থাৎ দেশীয় যে মাছগুলি, দেশি রুই, কাতলা, মৃগেল, এগুলি স্থানীয় বাজারে বিক্রি হয়। আর অন্য মাছগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, ফেনী, এসব অঞ্চলে বিক্রি করি। ওরা গাড়ি দিয়ে এসে নিয়ে যায়, 5 টন 10 টন একসাথে প্রতি রাত্রি মানে মাছ বিক্রি করা যায় আর কি, বিক্রি করি এভাবে। আর স্থানীয় যে লোকাল যে মাছগুলি, অর্থাৎ দেশীয় মাছগুলি, কাতলা, রুই, মৃগেল, সিলভার, এইগুলি স্থানীয়ভাবে বিক্রি করি। এবং স্থানীয়ভাবে একটা হলো যে এরকম বাজার ব্যবস্থাপনা ছিল না কিশোরগঞ্জে। আমি আমার নিজস্ব অর্থায়নে এবং আমার সাথে আরো 2-3 জন মিলে আমি একটা মৎস্য আড়ত করে দিয়েছি। এটা বরফুল মৎস্য আড়ত। এখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, প্রায় 1000-এর উপরে লোকজন কেটে কাজ করে, মাছ বিক্রি করে, মাছের সাথে জড়িত আছে আর কি, জীবন জীবিকা নির্বাহ করতেছে। ভাই, আপনার মাছ চাষে অভিজ্ঞতার পাল্লা অনেক ভারী। মাছ চাষ নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসলেই এটা সত্য যে মাছের একবারে সূচনার লগ্ন থেকেই মাছ চাষ যখন আপনার জেলেদের কাছ থেকে এটা শিল্প পর্যায়ে আসা শুরু করছে, তখন থেকে কিন্তু মাছ চাষের সাথে আমি জড়িত। জি। এর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে বাংলাদেশে মানে সীমিত জায়গা, জনসংখ্যা অধিক, এদের যে একটা মানে তৃপ্তি পাচ্ছি যে এদের পুষ্টির যোগান দিচ্ছি আমি, একটা তৃপ্তি পাচ্ছি। এখানে হলো জনস্বাস্থ্য ক্ষতিকরণ কোনো আমার প্রজেক্টের মধ্যে কোনো উপকরণ ব্যবহার করা হয় না, একটা পুষ্টির যোগান দিতে পারছি, এটা হলো সবচেয়ে বড় তৃপ্তি আমার। পাশাপাশি হলো আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে শত শতিক মৎস্য খামার গড়ে উঠেছে। আমি যে স্থানটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা ভাটগাঁও, আমার গ্রামের, আমার প্রত্যেক বিটা ওইখানে। এইখানে এই গ্রামটাকে সরকারিভাবে মৎস্য গ্রাম হিসাবে স্বীকৃতি দিয়েছে। প্রথম আমি এই মাছ চাষ শুরু করলাম এবং আমাকে দেখেই অনেক শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার যুবকরা মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং তাদের জীবিকা নির্বাহ করছে। আপনার মৎস্য চাষ দেখে তাদেরও খুব আগ্রহ জেগেছে। ওটা আমি আরো আগায় দিতে চাই আর কি, প্রাণ খুলে এদেরকে পরামর্শ দিই, যে কোনো বিষয় আসলে সহযোগিতা করতে চেষ্টা করি এবং করিও। আরো মানে মাছ চাষ আগে যাক, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করুক, এই ক্ষেত্রে যদি কোনো ভূমিকা পালন করতে পারি আমি আত্মতৃপ্তি পাবো। আমি মৎস্য চাষের সফলতার পিছনে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অজিত বাবু সিং, উপজেলা মৎস্য কর্মকর্তা, তোফাজউদ্দিন আহমেদ, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা, এবং রিপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা কিশোরগঞ্জ, বর্তমানে আছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। তারা আমাকে সার্বিকভাবে দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে থাকেন। আমি আমার সফলতার জন্য ওনাদেরও মানে মহান আল্লাহ তাআলার কাছে ওনাদের প্রতি যেন ওনাদেরকে ভালো রাখে এই প্রার্থনাই করি। ভাইয়া, এটাই হচ্ছে আসলে আমাদের বাস্তব চিত্র। আমাদের আসলে অতীত ভুলা উচিত না, আমাদের সবকিছু মনে থাকা উচিত। আপনারা যেমন আপনার অতীতটা মনে আছে এবং আপনি আপনার লক্ষ্যেও সফল হয়েছেন। আর টিভির কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাকে ধন্যবাদ এবং আমি আর টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশে যেমন শিক্ষিতের হার বাড়ছে তার সঙ্গে বেকারত্বও বাড়ছে। যে সকল শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা যদি কৃষিতে আত্মনিয়োগ করে তাহলে তারা জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবে এবং তারা তাদের বেকারত্ব দূর করতে পারবে। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের আজকের এই মৎস্য চাষী। তিনি তার মৎস্য চাষের মাধ্যমে অনেক সফলতা এবং পুরস্কার অর্জন করেছেন। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরতে পারেন এই নাম্বারে 01878184077।
দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি হুমায়া জাহান ছোঁয়া, RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।